সড়ক ও নৌপথের ঝুঁকি এড়াতে ঈদে বাড়ি ফিরতে অনেকেই বেছে নিচ্ছেন বিমানপথ। মিলছে না কাঙ্ক্ষিত তারিখের টিকিট। ট্রাভেল এজেন্সির কারসাজি অভিযোগ ট্যুর অপারেটরদের। ঈদে ঘরমুখো লাখ লাখ ট্রেন যাত্রীর জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়ার শঙ্কা। পর্যাপ্ত জনবল নেই দাবি কর্তৃপক্ষের। ঈদের কেনাকাটায় রাজধানীর শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ফুটপাতে পোশাক বিক্রি না হওয়ায় বিপাকে মধ্যবিত্তরা। ইলিশ মৌসুম সামনে রেখে জাল ও ট্রলার মেরামতে ব্যস্ত উপকূলের জেলেরা। জলদস্যু নির্মূলে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার দাবি। এবং খাবার দিতে অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে জাতীয় চিড়িয়াখানার বেশিরভাগ প্রাণী। অসুস্থ হয়ে মারা যাচ্ছে অনেক পশু, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সবার বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। ঈদের সময় সহজে মিলে না বাস ও ট্রেনের টিকিট, তাই বাড়ি যেতে উচ্চ মধ্যবিত্ত ও বিত্তবানরা এখন বেছে নিচ্ছেন আকাশপথকে। তবে বিমান সংস্থাগুলোর আসন সীমিত হওয়ায় কাঙ্ক্ষিত তারিখের বিমান টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ট্যুর অপারেটরদের অভিযোগ, কিছু ট্রাভেল এজেন্সি আগেই টিকিট ব্লক করে ফেলায় সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ঈদে বাড়ি যেতে রেল, সড়ক ও নৌপথে ভ্রমণে পোহাতে হয় নানা বিড়ম্বনা ও ভোগান্তি। তাই নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক ভ্রমণের জন্য সামর্থ্যবানরা বেছে নিচ্ছেন আকাশপথ। তবে চাহিদার তুলনায় আসন সীমিত হওয়ায় নিয়মিত ফ্লাইটের 95% টিকিট বিক্রি শেষ হয়ে গেছে রোজার শুরুতেই। ভ্রমণ প্রত্যাশীরা জানান, পরিচিত জনদের সুবাদে ভাগ্যবানরা টিকিট পেলেও ঈদের আগে শেষ কর্মদিবস 22 জুন থেকে 26 জুনের টিকিট মিলছে না। বাইরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাইরে থেকে আসা তো মাঝখান দিয়ে রোডের যে ভোগান্তিটা আমরা ওটা নিতে পারছি না। সবসময় ট্রেন দিয়ে যাওয়া আসা করা হয়, কিন্তু অনলাইনে এমন সমস্যা এবার ঢুকাই যাচ্ছে না। বাধ্য হয়ে আসলে বিমানের টিকিটটা নেওয়ার জন্য চলে আসছি আর কি। 22 তারিখ থেকে 26-27 পর্যন্ত কোনো টিকিট আমরা এখনো আসলে হাতে পাচ্ছি না। ট্যুর অপারেটরদের অভিযোগ, বাড়তি দামে টিকিট বিক্রির জন্য কিছু ট্রাভেল এজেন্সি অগ্রিম টিকিট ব্লক করে রাখায় এই সংকট। কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা এগুলো করে এবং এয়ারলাইন্স এদের সাথে জড়িত হয়ে যায়। টিকিট একটা ব্ল্যাকআউট ডেট দিয়ে রাখে, এই ডেটে টিকিট পাওয়া যায় না। যাত্রীদের চাহিদা থাকায় উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স। এসব টিকিট ওয়ান ওয়ে হওয়ায় খরচ ওঠাতে ভাড়া বেশি রাখা হয়েছে বলে জানান বিমান সংস্থার কর্মকর্তারা। বেশিরভাগ রুটেই কিন্তু আপনার লো ফেয়ার গুলো তো এখন নেই বলতে গেলে। আমরা চেষ্টা করছি যে এই ডিমান্ডটা যেটা আমাদের কাছে আসছে প্রত্যেক দিন, সেটাকে অ্যাড্রেস করার জন্য চিটাগং, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর এসব জায়গাতে আমরা দিন ভেদে 3 থেকে 4টা এক্সট্রা ফ্লাইট অপারেট করব। এক্সট্রা ফ্লাইটের ক্ষেত্রে আমাদের লোডটা থাকে মূলত ওয়ান ওয়ে লোড। ঢাকা থেকে যাওয়ার সময় ফিরতি ফ্লাইটে আমাদের লোডটা একদম কম থাকে, বিধায় আমাদের এক্সট্রা ফ্লাইটের ফেয়ারটা তুলনামূলক বেশি রাখা হয়। অভ্যন্তরীণ রুটগুলোতে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভো এয়ার ও রিজেন্ট এয়ার ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন গড়ে 2500 বিমানযাত্রী অভ্যন্তরীণ রুটে ঢাকা ছাড়েন। তবে ঈদের আগে বিভিন্ন গন্তব্যে কয়েক গুণ বেশি যাত্রী ঢাকা ছাড়বে বলে জানায় বিমান সংস্থাগুলো। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ছিনতাই, মলম ও টানাপাটির হয়রানি সহ নানা ধরনের ঝুঁকি নিয়ে এবারও ঈদের ট্রেনে ভ্রমণ করবে লাখ লাখ যাত্রী। ঈদযাত্রায় শুধু আন্তনগর এবং অভিজাত ট্রেনগুলোতেই থাকবে পুলিশ পাহারা। পাহারারত পুলিশের সংখ্যাও উল্লেখ করার মতো নয়। ট্রেন প্রতি মাত্র 2 থেকে 5 জন। পর্যাপ্ত জনবল না থাকায় এই অবস্থা বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক সময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করে 244টি যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে 9টি আন্তনগর সহ 32টি ট্রেন ছেড়ে যায়। আর রাজধানী ঢাকা থেকে প্রায় 100টি। ঈদে তার সাথে যুক্ত হবে আরো অন্তত 15টি বিশেষ ট্রেন। এমনিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় যাত্রীবাহী ট্রেনগুলোতে নানা ধরনের অপরাধ ঘটে থাকে। ঈদের সময়টা বেড়ে যায় কয়েক গুণ। ছিনতাই পার্টি এরা মানুষকে দিয়ে হয়রানি করে, মানুষের মালামাল দিয়ে ব্যাগ ছিনতাই করে। এই ছিনতাই রোধ করতে আরও ফোর্স নিয়োগ করা প্রয়োজন।
বিপুল এ যাত্রী চাপ সামাল দিতে এবার দায়িত্ব পালন করবে 1100 জিআরপি, 160 জন ব্যাটালিয়ন আনসার এবং 70 জন এপিবিএন। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি রেলের পূর্বাঞ্চলের 33টি বড় স্টেশন, জিআরপি 12টি থানা, 17টি ফাঁড়ি সহ রেলের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে জিআরপি পুলিশকেই। প্রত্যেকটা ট্রেনে প্রায় 10-15টা হতে বগি থাকে। প্রত্যেক বগিতে আমরা যথেষ্ট লোক দিতে পারি না। ঈদের সময় প্রচুর ভিড় হয়। এই ভিড়ের কারণে কোনো জরুরি প্রয়োজনে পুলিশ যথাস্থানে যথাসময়ে পৌঁছতে পারে না, হয়তো বিলম্বে পৌঁছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং জিআরপি দুটি সংস্থা কাজ করলেও তাদের রয়েছে জনবলের ঘাটতি। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তায় অন্যান্য সংস্থার সহায়তা চেয়েছে রেলওয়ে। ট্রেনের সংখ্যা বাড়ছে, কিন্তু নিরাপত্তা বাহিনীর যে জনবল অনুমোদিত আছে সেটাই আছে। এর ফলে আমাদের মনিটরিংয়ে কিছুটা অসুবিধা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সিটিএসবি সবার সহযোগিতা নেওয়ার জন্য যোগাযোগ করে রাখছি। আগামী 21 জুন থেকে শুরু হবে ঈদের যাত্রা। এবারের ঈদ যাত্রায় স্বাভাবিক ট্রেনগুলোর পাশাপাশি প্রতিদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, খুলনা এবং পার্বতীপুরে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর আবগারি শুল্কের হার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি আবগারি শুল্কের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে 16টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থ পাচার প্রতিরোধে কালো টাকা জমা হয় এমন উৎসগুলোর বিধিবিধানে পরিবর্তন আনা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সঠিক মূল্যে জমি নিবন্ধন না হওয়ায় কালো টাকা জমা হয়, তাই বাজার দরে জমির দাম নির্ধারণে আইনি সংশোধন করা হবে। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এ চুক্তির মধ্য দিয়ে ব্যাংকগুলো তাদের বর্তমান দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইনুসুর রহমান। ব্যাংক অ্যাকাউন্টের উপরে একটা সো-কল্ড আবগারি শুল্ক যেটা আদায় করা হয়, নামটা ঠিক না, এই নামটা আমরা পরিবর্তন করবো। আবগারি শুল্ক, এটা অনুমতি হওয়া উচিত না। এটা ইজ পার্ট অফ দি ইনকাম ট্যাক্স। এটা নিয়ে খুবই অনেক আলাপ আলোচনা হয়েছে বাজারে। এখানে রেট বেশি হলো, 800 টাকা হলো না 500 টাকা হলো, এই ধরনের ব্যাপারে পরিবর্তন হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এইগুলো একটু সাম পরিবর্তন সেখানে হবে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই রাজধানী বিপণী বিতানগুলোতে সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড়। স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে নিজের এবং পরিবারের জন্য পছন্দের পোশাক কিনছেন ধনী গরিব সবাই। সব শ্রেণী ক্রেতাদের মধ্যে পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে ফুটপাতে পোশাক বিক্রি না হয় বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। ঈদকে সামনে রেখে রাজধানীর সব মার্কেটেই দেখা গেছে সব শ্রেণীর মানুষের ভিড়। স্বাদ এবং সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এসেছে বিপণী বিতানগুলোতে। তবে মধ্যবিত্তের ভিড় এখনো কিছুটা কম। বাহারি ডিজাইনের পছন্দসই পোশাক পাওয়া গেলেও দাম নিয়ে তাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। ঈদ উপলক্ষে যে অতটা বেড়েছে তা না, ইয়াংদের জন্য একটু ফ্যাশনেবল হলে ভালো হতো। ডিজাইনগুলো ভালোই মনে হচ্ছে এবং ওয়েদারের সাথে মিক্সড করেই মনে হচ্ছে বানানো হয়েছে। চয়েস মতো পাচ্ছি না, দামটা একটু বেশি। পছন্দের জিনিস পাইছি কিন্তু দামগুলো একটু বেশি। অন্যদিকে মাঝারি মানের মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, যদিও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। আমি যার জন্য একটা জামা কিনেছি, দাম মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে এবং পছন্দনীয় জিনিস পাওয়া যায়। গত বছর তুলনায় জিনিস তেমন একটা ছবি পরিবর্তন হয়েছে, কিন্তু দামটা প্রচন্ড বেশি। পছন্দের জিনিস পাওয়া যাচ্ছে, দাম একটু মোটামুটি বেশি আছে। আর নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা কেনাকাটা করতে এসে বিপাকে পড়েছেন, কারণ হঠাৎই ফুটপাত থেকে দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আমরা তো আর কিনতে পারি না বড় বড় মার্কেটের উপরে গেলে 500-700, সেটা আমরা 300 টাকাতে নিতে পারতাম। যে জায়গার মধ্যে 3টা কিনলাম এই জায়গার মধ্যে 1-2টা কিনতে হবে। সবার কথা চিন্তা করলে আসলে ফুটপাতটা এই রমজান মাসে দরকারই ছিল। ক্রেতাদের পছন্দসই পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা, তবুও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলেও জানালো কেউ কেউ। আবার অনেক বিক্রেতার রয়েছে ভিন্ন মত। গত বছর আমি এই দোকানে 1.5 লক্ষ টাকা বিক্রি করছি, আজকে আমি এখনো 25,000 টাকা বিক্রি করিনি। মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালোই চলতেছে। আশা করি আরো সামনের দিকে আরো যত দিনগুলো আছে সেটা আরো ভালোই চলবে। রমজান মাসে একটা মাসের আশায় আমরা থাকি, ওই হিসাবে আমাদের বেচা বিক্রি হচ্ছে না। কিনা 300 বা 250,
মানুষ তো প্রচুর ভরপুর দেখা যাইতেছে নিউ মার্কেটে। দেখা গেছে কাস্টমার আগের দাম অনুযায়ী 250 টাকা বলে, 50 টাকা লস, ওইসব করে কি বেচা কিনা একটু কম হয়, কিন্তু ক্রেতা অনেক বেশি। বিক্রেতাদের আশা ঈদের কাছাকাছি সময়ে বেচাকেনা আরো বাড়বে। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে বগুড়ার ঈদ মার্কেট ততই জমে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিপণী বিতানগুলোতে কেনা বেচা। উচ্চ, মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে 3 ধরনের মার্কেট, যে যার সাধ্যমতো মার্কেটগুলোতে কেনাকাটা করছেন। এবার ঈদ কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে সুতির জামা কাপড়। মাজেদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। প্রচণ্ড রোদ আর গরমের কারণে দিনের প্রথম ভাগে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের তেমন আনাগোনা না থাকলেও বেলার পর থেকে ভিড় বাড়তে থাকে। জামা কাপড়ের মধ্যে এবারে পছন্দের শীর্ষে রয়েছে সুতি জাতীয় কাপড়। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারত ও পাকিস্তানের হরেক নামে বিক্রি হচ্ছে বাহারি পোশাক। উচ্চবিত্তরা ছুটছেন জলশ্বরীতলার শোরুমগুলোতে, মধ্যবিত্তরা নিউ মার্কেট ও নবাববাড়িতে, আর স্বল্প আয়ের ক্রেতারা ছুটছেন হকার্স মার্কেটে। আম্মুর জন্য শাড়ি, আমাদের জন্য 3 পিস, নতুন নতুন কালেকশনই সবকিছু। সব টাইপের জামা দেখেছি, বাট পছন্দ হয়নি এখনো, আর প্রাইস একটু বেশি। কসমেটিক্সের মধ্যে নেল পলিশ, লিপ গ্লোস, এই কয়েকটাই এখনো কিনছি। সুতি কালেকশনই আমরা কিনেছি যেহেতু গরম। রমজানের প্রথম দিকে তেমন বেচা বিক্রি না হলেও 10 রোজার পর থেকে বেচা কিনা শুরু হয়েছে। সব বয়সের নানান কালেকশনের কথা জানালেন দোকানিরা। ইন্ডিয়ান তার 3 পিস আছে, কারিজমা আছে, পাকিস্তানি আছে, তারপর বাচ্চাদের প্রোডাক্টস আছে, হ্যাঁ, দেশীয় কিছু প্রোডাক্টস আছে হাতের কাজের। লং কোটি, তারপরে গ্রাউন, হ্যাঁ, ফ্লোর টাচ, জর্জের জামা, এগুলো খুব বেশি চলছে। ঈদের কাস্টমার আসা শুরু করছে, এখন আরো সামনে আসবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে। রমজান ও আসন্ন ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্যবসায়ী সমিতি। জেলা পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ দায়িত্ব রয়েছে। ট্রাফিক ব্যবস্থার জন্য তারা সহযোগিতা করছেন এবং এলাকাবাসী, ব্যবসায়ী, ক্রেতা সাধারণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে তাদের কেনাবেচাগুলো করতে পারছে। জেলা শহরে ছোট বড় 8টি কাপড় ও 3টি কসমেটিক্স মার্কেটে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ঈদকে সামনে রেখে রাজবাড়ীর বিসিকে সেমাই তৈরিতে ব্যস্ত 4টি সেমাই কারখানার কারিগররা জানান, সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও ঈদের চাহিদার কারণে কাজ বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে সেমাই তৈরির কাজ। পরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরিতে এখানকার প্রতিটি কারখানাতেই বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তারা। এখানকার 4টি কারখানায় প্রতিদিন 1800 কেজি সেমাই তৈরি করা হয়। সেমাইটা আসলে ধুয়ে খাওয়া যায় না, এটা মানবতা দৃষ্টি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের মহিলারা তৈরি করে এবং ওইভাবে বাজারজাত করা হয়। রমজান আসছে, সেই হিসাবে মনে করেন যে আমাদের এখন একটু কাজের চাপটা একটু বেশি, ঠিক আছে, কিন্তু তারপর আমরা সমস্যা নেই, আমাদের অনেক ডিউটি একটু বেশি। আমরা চেষ্টা করি যাতে এরা স্বাস্থ্যকর পরিবেশে এই সেমাই খাওয়ার জিনিস যেহেতু সেমাইটা তৈরি করে, ওরা আমাদের কাছে এরা ইনশিওর করছে না আমরা অস্বাস্থ্যকর পরিবেশে করি। অনিয়মই যেন নিয়ম ঢাকা চিড়িয়াখানায়। সঠিক পরিচর্যার অভাব তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে প্রাণীদের খাবার নিয়ে নানা টালবাহানা। বরাদ্দের পরিমাণের চেয়ে কম দেয়া, এমনকি সময় মতো খাবার দেওয়ার নিয়মও মানা হচ্ছে না। অবশ্য এসব অনিয়ম দুর্নীতির দায় অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সাদিয়া আফরিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। বেলা প্রায় 12টা, খাবারের জন্য হাহাকার। দর্শনার্থী দেয়া একটি আম নিয়ে কারাকারি চলছিল জাতীয় চিড়িয়াখানার এই উল্লুকগুলোর মাঝে। প্রতিদিন কেবল সকালেই খাবারের বরাদ্দ, তাও মানা হচ্ছে না সঠিকভাবে। সকাল গড়িয়ে তখন দুপুর, অবশেষে খাবার এলো। তবে হরিণের খাবারের পাত্রী তখনও শূন্য। পাশের খাঁচার বানরের জন্য বরাদ্দ কলার কিছু পরিমাণ ভাগ্যে জুটল তাদের। তারও ঘণ্টাখানেক পর খাঁচায় থাকা শতাধিক হরিণের জন্য এলো মাত্র 1 বস্তা সবজি। একই অবস্থা ময়ূরের খাঁচায়ও। স্যারেরা যেভাবে যে অনুযায়ী রাখছে সেই অনুযায়ী তো আমার দিতে হবে। আজকে একটু দেরি হয়েছে, যেহেতু কাজ আছে অন্য জায়গায়, এই জন্য একটু দেরি। খাবার দেওয়ার কথা না, এখন তো 12:30 বাজে। ও তো রমজানের দিন একটু লেট হয়ে গেছে আর কি। একটু সামনে এগোতেই বানরের খাঁচা। প্রথমটি বানর শূন্য দেখে অবাক হলেও পরে বোঝা গেল কারণ। হয়তোবা স্বজাতির এই মৃতদেহ
সন্দেহে বিচলিতরা আশ্রয় নিয়েছে পাশের খাঁচাটিতে। ফ্লেমিঙ্গোর খাঁচার সামনের নির্দেশিকায় লেখা জলাশয়ে বাস, যদিও ভিতরে নেই পানির ছিটে ফোটাও। আর হায়নার খাঁচার সামনে মাংস নিয়ে চলছে এমন সূক্ষ্ম কারচুপি। পরে সময় সংবাদের ক্যামেরা টের পেয়ে বালতি রেখেই চলে যান এই কর্মচারী। কিন্তু দূরে যেতেই খানিকটা বাদে এসে নিয়ে গেলেন রেখে যাওয়া সেই মাংসের টুকরো। বাঘ, কুমির, ভাল্লুক কিংবা বানর, উচ্ছলতা নেই কারো মাঝে। অবলা এই প্রাণীগুলোকে খাবারের জন্য প্রতিনিয়তই চেয়ে থাকতে হয় পরিবেশনকারীর দিকে। এমন পরিস্থিতি হতাশ করেছে দর্শনার্থীদেরও। সকালে খাবার না দিয়ে তারা 12টার সময় খানা দিছে, এই কারণেই অমানবিকতা লাগে। বাঘ না বিড়াল বুঝি না, একদম প্রতিবন্ধী মনে হয় যে পইরা যাইতে আছে, হাঁটে কি হাঁটে না। নিথর হয়ে পড়ে আছে সব জীবজন্তু, মনে হচ্ছে খাবারের অভাব, তারপর শারীরিক অবস্থায় তারা অসুস্থ। ময়ূর হিসাবে খাবার তাদের হয় নাই, অল্প কিছু খাবার, কিন্তু ময়ূর হচ্ছে 80 থেকে 100 থেকে ময়ূর হবে। জাতীয় চিড়িয়াখানায় যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেটা কি এখানে আছে? যে যত্নটা করা দরকার সেটাও আমি দেখতে পাচ্ছি না। এত সব অনিয়মের ভিড়ে নানা অজুহাত দেখিয়ে দায়সারা বক্তব্য কিউরেটরের। আমি সেটি মানব না, এই জন্যই খাবার পর্যাপ্ত দেওয়া হয়, কোনো সুযোগ নেই। সকাল 8টা 8:30-র মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপরে আপনি যে বললেন আমি আবারও দেখব, যদি তাই হয় তাহলে দে উইল গেট দ্য রেজাল্ট। আন্তর্জাতিক মান মেনে কোন প্রাণীর জন্য কি পরিমাণ খাবার সরবরাহ করতে হবে তার কোনো তালিকা এখানে নেই। সেই সাথে নিম্নমান আর অপর্যাপ্ত খাবার পরিবেশন। দিনের পর দিন চলে আসা এই দুর্নীতি আর অনিয়মিততায় শাস্তির নজির খুব একটা চোখে পড়ে না। তবে শাস্তি আর তদারকির চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন একটু আন্তরিকতা আর একটু ভালোবাসাময় অনুভূতির। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ইলিশ মৌসুম সামনে, তাই উপকূলের জেলেরা ব্যস্ত জাল, দড়ি আর ট্রলার মেরামতে। গভীর সমুদ্রে জেলেদের প্রধান সমস্যা জলদস্যু। তাই জলদস্যু নির্মূলে গত বছরের মতো প্রশাসনের তৎপরতা অব্যাহত রাখার দাবি জেলেদের। পুলিশ বলছে জলদস্যু নির্মূলে সবসময় পাশে রয়েছেন তারা। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার পাথরঘাটা উপজেলার মাছ ধরা ট্রলার নির্মাণের ডকগুলোতে দম ফেলার সময় নেই ট্রলার নির্মাতাদের। পুরানো ট্রলার মেরামত ও নতুন ট্রলার তৈরিতে ব্যস্ত তারা। মৌসুম শুরু হলে এই ট্রলারগুলো নিয়েই গভীর সমুদ্রে মাছ শিকারে নামবেন জেলেরা। তাই দিন যতই ঘনিয়ে আসছে ডকগুলোতে বাড়ছে কর্মব্যস্ততা। মালিকেরা যে তাড়াহুড়া করতেছে, মুখে ট্রলার বানাই হাওয়া করে বুঝ দেওয়া লাগবে। ট্রলারে খুব মৌসুম তো সামনে, আমাকে প্রচুর কাজের চাপ, দিনে খাটাখাটি করতে আছি। 5টা ট্রলার রাখছি, ধরেন 11.5 লক্ষ টাকায় 10-11 জন লোক খাটাইছি। খাটাই দিয়ে প্রায় আর কি কমপ্লিটের মধ্যে আনছি। এদিকে জাল গুছাতে ব্যস্ত জেলেরা। গত বছর প্রশাসনের তৎপরতায় আত্মসমর্পণ করে একের পর এক জলদস্যু বাহিনী। ফলে সমুদ্রে নির্বিঘ্নে মাছ ধরতে পেরেছে জেলেরা। এবছরও মৌসুমের শুরু থেকে জলদস্যু নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা রাখার দাবি তাদের। জাল ধরে সুন্দরভাবে গুছগাছ করে আমরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আছি। গত বছরের মতো আমাদের নিরাপত্তা পাই আমরা, তাহলে আমরা ঠিকঠাক মতো নিরাপত্তায় মাছ ধরে আমরা মনে করেন সংসার নির্বাহী করতে পারবো। বুঝলেন, গেল বছর ডাকাত বন্ধ করে দিয়েছে, আমরা খুব শান্তিতে ব্যবসা বাণিজ্য করছি, আয় বাণিজ্য ভালো হয়েছে। জেলা পুলিশের এই কর্মকর্তা জানালেন, জেলেরা তথ্য দিয়ে সহায়তা করলে গত বছরের থেকেও বেশি তৎপর থাকবেন তারা। যারা মৎস্যজীবী আছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা কোনো তথ্য পেলে আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে মাছ ধরুন। কেউ আপনাদেরকে কোনো প্রকার বাধাগ্রস্ত করতে পারবে না। এবং আমাদের আগের বারের চেয়েও এবার আরো বেশি পরিমাণে আমাদের টহল তৎপরতা এবং একই সাথে আমাদের গোয়েন্দা তৎপরতা দুটোই আমাদের বিদ্যমান থাকবে। বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য প্রতিটি ট্রলারে 10 থেকে 15 জন জেলে পহেলা আষাঢ় গভীর সমুদ্রে যাবেন। মৌসুম চলবে অগ্রহায়ণ পর্যন্ত। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে চিংড়ির উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। অথচ রোগাক্রান্ত চিংড়ি বীজ আমদানি, গুড একুয়াকালচার প্র্যাকটিসের অভাবে প্রতি বছর চিংড়ির আগাম মরক সহ নানা রোগের সংক্রমণ ঘটছে। এতে উৎপাদন কমার পাশাপাশি চ্যালেঞ্জের মুখে পড়ছে রপ্তানি সক্ষমতা। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এমন মত তুলে ধরেন বক্তারা। তারা বলেন, রোগবালাইয়ের পাশাপাশি অপর্যাপ্ত অবকাঠামো চিংড়ি খাতের উন্নয়নে প্রধান বাধা। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে চিংড়ির ন্যায্য মূল্য পান না চাষিরা। এ অবস্থায় চিংড়ি খাতের উন্নয়নে শুধু রপ্তানির দিকে নজর না দিয়ে অভ্যন্তরীণ অবকাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা।
প্রস্তাবিত বাজেটে অ্যালুমিনিয়াম তৈজসপত্র শিল্পের উৎপাদন পর্যায়ে নতুন করে 15% ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ওবায়দুর রহমান। এ সময় তিনি জানান, উৎপাদন পর্যায়ে নতুন করে ভ্যাট আরোপ করলে অ্যালুমিনিয়াম পণ্যের আমদানি নিরুৎসাহিত হবে, যার ফলে এ শিল্প ধ্বংসের মুখে পতিত হবে। বর্তমানে অ্যালুমিনিয়াম শিল্পের প্রতি কেজি কাঁচামাল আমদানিতে 60 টাকা ভ্যাট প্রদান করতে হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যালুমিনিয়াম তৈজসপত্রের কাঁচামালের আমদানি পর্যায়ে 15% ভ্যাট আদায় করা হয়। উৎপাদন পর্যায়ে নতুন করে ভ্যাট প্রয়োগ হলে উৎপাদিত তৈরি তৈজসপত্রসমূহের আমদানি উৎসাহিত হবে ও বাজার সয়লাভ হয়ে যাবে এবং দীর্ঘদিনের দেশীয় অত্যন্ত শ্রমঘন এই শিল্পটি যাহা দেশের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে আসছে তাহা ধ্বংসের মুখে পতিত হবে। প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর 110% মূল্যস্তর কমানো এবং 3 বছরের মধ্যে বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করা সহ 3 দফা দাবি জানিয়েছেন বিড়ি ধূমপায়ী পক্ষ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আসলাম। এ সময় তিনি বলেন, ভ্যাটের অতিরিক্ত বোঝায় এখন পর্যন্ত 120টি ফ্যাক্টরি বন্ধ এবং এ শিল্পের প্রায় 20 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ সময় বিড়ি শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী 20 বছরের মধ্যে ফ্রান্স এবং ব্রিটেনের অর্থনীতিকে ছাপিয়ে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হবে চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবা। এমন মন্তব্য করেছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। চীনের হাংজুতে আলিবাবার প্রধান কার্যালয় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমানে সুইডেন, পোল্যান্ড, ইরান, নরওয়ে এবং অস্ট্রিয়ার তুলনায় বৃহত্তম আলিবাবার অর্থনীতির পরিধি। বর্তমানে 2000 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে আলিবাবা, যা বিশ্বের মোট জনসংখ্যার 1/3। 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, যা যে কোনো দেশের সরকারের যোগ্যতার চেয়ে অনেক বেশি। 2020 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে তুরস্ক এবং সৌদি আরবকে টেক্কা দেওয়ার পরিকল্পনা রয়েছে ই কমার্স জায়ান্ট আলিবাবার। 2036 সাল নাগাদ 10 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে আলিবাবার। প্যারিসের লা বোর্গেট বিমানবন্দরে আজ থেকে শুরু হতে যাচ্ছে 52তম প্যারিস এয়ার শো। দেশের অর্থনীতিতে বিমান শিল্পের ভূমিকা বিবেচনায় জ্বালানি সাশ্রয়ী নতুন বিমানগুলোর পরিচিতি বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর উদ্বোধন করবেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রদর্শনীতে দেখা মিলবে অ্যারোমোবিলসের ফ্লাইং কার, যেটি প্রায় 10,000 ফিট উপরে উঠতে পারে। এর আগে 2015 সালে আয়োজিত প্রদর্শনীতে এসেছিলেন প্রায় 3.5 লাখ দর্শনার্থী। বিভিন্ন এয়ারলাইন্সের সাথে $13,000 কোটি বিমান চুক্তি হয়। প্রতি 2 বছর পর পর এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি 23 জুন শুরু হয়ে চলবে 25 জুন পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নে আধিপত্য বিস্তারের অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলকে অন্তত $110 কোটি জরিমানা গুনতে হতে পারে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এমনটাই জানিয়েছেন ইইউ কর্তৃপক্ষ। ইইউ কর্তৃপক্ষ বলছে, পণ্যের দামের তুলনা করে বিস্তারিত দেয়া হবে গুগল শপিং সার্ভিসে। তবে এ অর্থ গুগলের মোট আয়ের 10%। গেল বছরই $9,000 কোটি আয় করেছে গুগল অ্যালফাবেট। পাশাপাশি ব্যবসা পরিচালনার জন্য নতুন কিছু নিয়ম নীতি তৈরি করতে যাচ্ছে সার্চ ইঞ্জিনটি। তবে ইইউর সাথে জরিমানার বিষয়ে সমঝোতা না আসলে দৈনিক 5% হারে বাড়তে থাকবে জরিমানার পরিমাণ। Google's chairman was in London defending his company's low tax payments. But a Reuters investigation has revealed inconsistencies between what Google
এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতা রয়েছে এই মুহূর্তে। যদিও সকালবেলা অর্থাৎ লেনদেন শুরু হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছিলাম দুটি সূচক অন্তত ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই শুরু হয়েছিল এবং একটি সূচক ছিল নিম্নমুখী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এখন 11:38 এই সময় এসে কিন্তু তিনটি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে অতিবাহিত করছে তাদের লেনদেন। শুরুতে আমি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 1.08 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 5,460 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 0.75 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 1,259 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি বাছাই সূচক অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 3.68 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 2027 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত খুব বেশি টাকার লেনদেন হয়নি, মাত্র 118 কোটি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে আমরা দেখতে পাচ্ছি 120টি প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে এবং দর কমেছে অনেকগুলো প্রতিষ্ঠানের, যার মধ্যে 98টি প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 76টি প্রতিষ্ঠান দর কিন্তু ইতিমধ্যে অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 76টি প্রতিষ্ঠানের দর কোনো ধরনের পরিবর্তন হয়নি। টপ 20 শেয়ারের তালিকা দেখে নেই, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকার 1 নম্বরে অবস্থান করছে নুরানি, যার সবশেষ লেনদেন 21 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর 22 টাকা 10 পয়সা অবস্থান করছে টপ 20 তালিকার 1 নম্বরে থাকা নুরানি। যদিও এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন 21 টাকা লেনদেন করছে এবং গতকাল আমরা দেখেছি 21 টাকা 20 পয়সায় লেনদেন করেছিল তালিকার 1 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাগ্রো ডেনিম, এই প্রতিষ্ঠানটি 37 টাকা 50 পয়সায় লেনদেন করছে এবং সর্বোচ্চ দর 37 টাকা 80 পয়সায়। যদিও আর সর্বনিম্ন লেনদেন আমরা দেখতে পাচ্ছি 37 টাকা 20 পয়সা এই প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত লেনদেন। এই প্রতিষ্ঠানটি গতকাল আমরা দেখেছি 37 টাকা 30 পয়সায় লেনদেন করতে। তালিকার পরবর্তীতে অবস্থান করছে তোশরিফা 32 টাকা 50 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 32 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 32 টাকা 50 পয়সা। যদিও আমরা গতকালই দেখেছি 32 টাকা 50 পয়সায় লেনদেন করেছিল এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ গতকালের সঙ্গে অনেকটাই মিল রয়েছে আজকের সর্বশেষ লেনদেনের অবস্থান। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, যার সর্বশেষ লেনদেন 38 টাকা 20 পয়সা, যদিও সর্বোচ্চ দর 38 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 38 টাকায় অবস্থান করছে এবং গতকাল আমরা দেখেছি 38 টাকায় লেনদেন করেছিল তালিকার 4 নম্বরে থাকা প্রতিষ্ঠানটি। ওরিয়ন ফার্মা রয়েছে তালিকার 5 নম্বরে 50 টাকা 90 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 51 টাকা 60 পয়সা হলেও সর্বনিম্ন 50 টাকা লেনদেন করেছে। যদিও আমরা গতকালে দেখেছি 50 টাকা 20 পয়সা কিন্তু লেনদেন করেছিল তালিকার এই প্রতিষ্ঠানটি, গতকালের তুলনায় আজকের প্রতিটা শেয়ার কিন্তু প্রায় 20 পয়সা হারিয়েছে। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরে রয়েছে বিডিকম, এই প্রতিষ্ঠানটি 43 টাকা 70 পয়সায় সর্বশেষ লেনদেন এবং সর্বোচ্চ দর 44 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 43 টাকা 60 পয়সা। যদিও গতকাল আমরা দেখেছি 43 টাকা 80 পয়সা লেনদেন করেছিল তালিকার এই প্রতিষ্ঠানটি এবং আগের প্রতিষ্ঠানটির মতো প্রায় প্রতিটি শেয়ার 20 পয়সা মতো দর হারিয়েছে। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরের অবস্থান আমরা জানিয়ে দিচ্ছিলাম, এরপরই রয়েছে 7 নম্বরের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এটি 30 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন, যদিও সর্বোচ্চ 30 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন 29 টাকা 80 পয়সা লেনদেন করলেও গতকাল আমরা দেখেছি 30 টাকা 10 পয়সা লেনদেন করতে, অর্থাৎ প্রতিটা শেয়ার কিন্তু প্রায় 30 পয়সা মতো দর হারিয়েছে গতকালের তুলনায়। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ব্যাংক, ব্যাংকিং খাতে একটি প্রতিষ্ঠান উঠে এসেছে টপ 20-র 8 নম্বরে 18 টাকা 20 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 18 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 18 টাকা 10 পয়সা লেনদেন করছে ঢাকা ব্যাংক। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 9 নম্বরে রয়েছে অ্যাপোলো ইস্পাত, এটি 20 টাকা 10 পয়সা দর নিয়ে তালিকার 9 নম্বর অবস্থান করছে, যদিও সর্বোচ্চ দর 20 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 20 টাকায় অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি। ন্যাশনাল টিউব রয়েছে তালিকার 10 নম্বরে 112 টাকা 30 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 113 টাকা এবং সর্বনিম্ন 111 টাকা 60 পয়সায়। যদিও আমরা দেখেছি গতকালকে এই প্রতিষ্ঠানটি 110 টাকায় কিন্তু লেনদেন করেছিল, অর্থাৎ গতকালের তুলনায় 1 টাকারও বেশি দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ ন্যাশনাল টিউবস আমরা বলে দিচ্ছিলাম, এরপরই রয়েছে 11 নম্বরে স্কয়ার ফার্মা, 285 টাকা 10 পয়সা দর নিয়ে তালিকার 11 নম্বরে, যদিও সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 285 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 284 টাকা 90 পয়সা লেনদেন করছে। গতকালই আমরা দেখেছিলাম 285 টাকা 10 পয়সা কিন্তু লেনদেন করেছিল, অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি দর হারিয়েছে, তার ধারাবাহিকতা রয়েছে স্কয়ার ফার্মায়ও। পরবর্তী অবস্থান 12 নম্বরে লঙ্কা বাংলা ফিনান্স, এটি 51 টাকা 90 পয়সা সর্বশেষ লেনদেন এবং
সর্বোচ্চ দর 52 টাকা, যদিও সর্বনিম্ন 51 টাকা 60 পয়সা লেনদেন করছে। তালিকার পরবর্তীতে রয়েছে সাইফ পাওয়ার 13 নম্বরে 43 টাকা 60 পয়সা দর নিয়ে, এবং 14 নম্বরে রয়েছে আইসিবি 9 টাকা 40 পয়সা দর নিয়ে, এবং 15 নম্বরে রয়েছে সিএমসি কামাল 27 টাকা 20 পয়সা দর নিয়ে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম 15টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবার জানিয়ে দিচ্ছে সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। সড়ক ও নৌপথের ঝুঁকি এড়াতে ঈদে বাড়ি ফিরতে অনেকেই বেছে নিচ্ছেন আকাশপথ। মিলছে না কাঙ্ক্ষিত তারিখের টিকিট, ট্রাভেল এজেন্সির কারসাজি, অভিযোগ ট্যুর অপারেটরদের। ঈদে ঘরমুখ লাখ লাখ ট্রেন যাত্রীর জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়ার শঙ্কা, পর্যাপ্ত জনবল নেই দাবি কর্তৃপক্ষের। ঈদের কেনাকাটায় রাজধানীর শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ফুটপাতে পোশাক বিক্রি না হয় বিপাকে নিম্নবিত্তরা। ইলিশ মৌসুম সামনে রেখে জাল ও ট্রলার মেরামতে ব্যস্ত উপকূলের জেলেরা, জলদস্যু নির্মূলে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার দাবি। এবং খাবার দিতে অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে জাতীয় চিড়িয়াখানার বেশিরভাগ প্রাণী, অসুস্থ হয়ে মারা যাচ্ছে অনেক পশু, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv এর সঙ্গে থাকুন সময়ের।